প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হর্স সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনাতে, এবং যেহেতু একটা বৈশ্বিক গ্রামে আমরা বাস করি, ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা যেমন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুললাম, আবার বিশ্বের অনেক ঘটনা বাংলাদেশকে প্রভাবিত করে। তবে বাংলাদেশকে বাইরের দুনিয়া, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য স্থানে কিভাবে বাংলাদেশের ভাবমূর্তির আছে তার উপরে ডিপেন্ড করছে বাংলাদেশের অনেক কিছু, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, এবং বাংলাদেশের সামনের দিনের যে উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটির সাফল্য এবং বাংলাদেশের গণতন্ত্রায়ন প্রক্রিয়া সবকিছুই এর সঙ্গে যুক্ত আছে বলে আমরা মনে করি। তাই বহির্বিশ্বে ঠিক বাংলাদেশের ভাবমূর্তিটা এই মুহূর্তে কেমন সেটি নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা জনাব মোফাজ্জল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব ইমতিয়াজ আহমেদ আপনাকে দিয়ে। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের বহির্বিশ্ব তো অনেক বড় বিশ্ব, উত্তর বিশ্ব, দক্ষিণ বিশ্ব, পূর্ব বিশ্ব, পশ্চিম বিশ্ব, সব মিলিয়ে যদি বিচার করেন বাংলাদেশের ভাবমূর্তিটা কি কোনো সুখকর ভাবমূর্তি আছে কিনা, উজ্জ্বল ভাবমূর্তি আছে কিনা, নাকি এটা নেতিবাচক কোনো ভাবমূর্তি বিরাজ করছে? ধন্যবাদ রাহুল। না, কয়েকটা বিষয় দেখলেই চলবে। একটা হলো যে পত্রপত্রিকায় যদি আমরা দেখি, তার যদি একটা কন্টেন্ট অ্যানালিসিস করা যায়, তাহলে বোঝা যাবে যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে। আর যেহেতু এই রাতে এরকম একটা টক শো হচ্ছে এই বিষয়ে, তাতেই বোঝা যাচ্ছে যে একটা নেগেটিভ ইমেজ আছে বলেই এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপরে যদি আমি ফেসবুক বা টুইটার এই ধরনের বিষয়গুলো যদি আমি একটা কন্টেন্ট অ্যানালিসিস যদি করা হয়, তাহলে বোঝা যাবে যে নেগেটিভগুলোই বেশি প্রচার পাচ্ছে। সেটা ক্রিকেট খেলা, অস্ট্রেলিয়া না আসা থেকে শুরু করে বিভিন্ন যে দুই বিদেশি এখানে যে মারা গেলেন সেই বিষয় থেকে শুরু করে, তারপরে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, বিশেষ করে যেভাবে নির্বাচন হয়েছে, সব নিয়ে স্বাভাবিকভাবে এখনও আমি মনে করি যে ওই নেগেটিভ ইমেজটা কাটিয়ে তুলতে পারেনি কোনোভাবেই। এখন এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে কিনা, মাঝে মাঝে দুটোর সাথে একেবারে জড়িত করা খুব ডিফিকাল্ট, কোনো সন্দেহ নেই। তবে এটা বলা যায় যে যত বেশি কি বলা হয় ব্যবসা বাণিজ্য বা উন্নয়ন যত বেশি করা যেতে পারত, সেই জায়গায় আমরা নেই, তার চেয়ে কমে আছে। মানে যেটা আছে সেটা হয়তো আছে, কিন্তু এর চেয়ে অনেক বেশি হতে পারত। এটা যারা অনেকেই বলছে যে গ্রোথের ব্যাপারে হয়তো 5-6% আমরা ঠেকে আছি, কিন্তু এটা সহজেই 9-10 টেনে নেওয়া যায় যে অবস্থায় আমরা আছি। কিন্তু সেই জায়গায় আমরা যেতে পারছি না, এই যে সবাই রীতিমতো কিছুটা শঙ্কিত ইত্যাদি। তো ওই ধরনের একটা নেগেটিভ ইমেজ স্বাভাবিকভাবে। এই ইমেজের কারণটা কি? এটা কি সরকারের ব্যর্থতা নাকি সরকারের বিরোধী প্রচারণার সাফল্য? সবচেয়ে সহজ উত্তর তো স্বাভাবিকভাবে বড় দুই পার্টি যেভাবে চোখাচোখি অবস্থায় আছেন, একজন আরেকজনকে অনেকটা এত অপছন্দ করেন বা যেভাবে কি বলে গালমন্দ করেন, এটা যদি বলা হয়, সেই জিনিসটা আমরা অনেক দেশেই দেখি না। সব দেশেই পজিশন পার্টির রাজনীতি থাকে এবং সমালোচনা থাকে, কোনো সন্দেহ নেই। কিন্তু সমালোচনার মধ্যে এক ধরনের আর্ট থাকে, এক ধরনের এস্থেটিক্স থাকে, এক ধরনের যাকে বলা হয় ভদ্রতা থাকে। সেই জায়গায় যেহেতু নেই, অবস্থাটা এমন হয়ে গেছে যে স্বাভাবিকভাবে ওই চোখাচোখির কারণে এবং যেই অবস্থা এখন আমরা আছি, বিশেষ করে যদি বিএনপির কথা বলা হয়, যে যেটা একটা বড় পার্টি, কোনো সন্দেহ নেই, সেটা পার্লামেন্টে নেই। আবার যে পার্লামেন্টে আছে তার আবার অপোজিশনের অর্ধেক, সরকারে আবার অর্ধেক অপোজিশনে। এই যে বিষয়গুলো স্বাভাবিকভাবে বিশ্বে এগুলো যখন জানে, যারা বাংলাদেশ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন বা জানেন, তারা স্বাভাবিকভাবে মনে করেন যে এটা অস্বাভাবিক। আমি একটু রাশেক রহমান আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হচ্ছে, একটা উনি যেটা বলছেন যে সরকার এবং বিরোধী দলের দ্বন্দ্বের কারণেই কিন্তু নেতিবাচক ইমেজটা, বহির্বিশ্বে যে নেতিবাচক ইমেজ যদি থেকে থাকে, যেটা উনি বলছেন আছে, সেটা সৃষ্টি। যেহেতু আপনি ক্ষমতাসীন দলের রাজনীতি করেন,
আপনাদের নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে এবং একটা দায়ও আছে। জি, তৎপরতা। আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা আমাদের যে কোনো অভিমত বা মতামত দেখা যায় সবসময় একটু অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকে। আমরা কথায় কথায় ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য এজেন্সি, বিভিন্ন দেশের কূটনীতি তাদের উপর নির্ভর করে থাকি এবং তাদের রেফারেন্স আনি। আমি যদি এই প্রচলিত যে ধারাটা এটাকে যদি অনুসরণ করে আসি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের ভাবমূর্তি সত্যিকার অর্থে যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হচ্ছে না। এই কারণে আমি কিছুটা ওনার সাথে একমত, যেখানে একটা টাগ অফ ওয়ার আছে, অর্থাৎ বাংলাদেশের যে অর্জন এগুলোকে ম্রিয়মান করার জন্য একটা শক্তি তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর রেফারেন্স টানার যদি ব্যাপার আসে, তাহলে যেমন ধরুন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চিফ ইকোনমিস্ট, প্রধান অর্থনীতিবিদ কৌশিক বাসু, কিছুদিন আগেই তার আমি একটা ইন্টারভিউ পড়লাম, যেখানে তিনি বলছেন যে উনি এস্টনিশড, উনি হতবাক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে। অর্থাৎ আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে অর্থনীতিকে বিশ্লেষণ করার যারা আছেন তাদের ভিতরে ওয়ার্ল্ড ব্যাংক নিশ্চয়ই একটা অন্যতম পুরোধা সংস্থা। তো তাদের চিফ অর্থনীতিবিদ যখন বলে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে তিনি হতবাক, তিনি আশ্চর্যান্বিত, এবং তখন আমি মনে করি ভাবমূর্তির দিক থেকে আমরা ইতিবাচক দিকে আছি ঠিক। তবে এটাও বলা প্রয়োজন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী প্রতিনিয়ত গত 6 বছর ধরে বিভিন্নভাবে বাংলাদেশের অর্জন, এই সরকারের অর্জন গুলোকে ছোট করে দেখানোর একটা চেষ্টা তো করছি। যেমন ধরেন আমি আপনার ছোট একটা এক্সাম্পল দিতে পারি। গত পরশুদিন আমি একটা গণমাধ্যমে ছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইন আছে, এটা হচ্ছে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1938। এটার বলে যেটা হয় যে কোনো বিদেশি রাজনৈতিক দল যদি কাউকে লবিস্ট হিসাবে নিয়োগ করে, সেই ক্ষেত্রে এটা একটা ডিসক্লোজার দিতে হয়। এবং আমি ইন্টারনেটে দেখলাম www.fara.com, অর্থাৎ www.foreignagentsregistrationsact.com, সেখানে আমি কাগজটা সাথেও নিয়ে এসেছি। সেখানে একিন গ্রাম্প নামক একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্লায়েন্টের নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি, তার ঠিকানা 28 ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা 1000, বাংলাদেশ। হ্যাঁ, লবিস্ট নিয়োগ দেওয়া যেতেই পারে, কিন্তু সমস্যা হচ্ছে লবিস্ট নিয়োগ দেওয়ার যে কারণগুলো ওয়েবসাইটে উল্লেখিত আছে আমি একটু আপনাকে পড়ে শোনাই। And lobbying in relation to war crimes trials taking place in Bangladesh, trade policy and trade negotiations, এটা 7 নম্বরে। 8 নম্বরে বলা আছে যে এর ব্যাপারে যতটা সম্ভব প্রচার চালানোর পরে কি ফলাফল আনতে হবে, সেই জায়গায় এসে আবার আসছে আবারও ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল একটা এজেন্ডা, ট্রেড পলিসি একটা এজেন্ডা এবং ট্রেড নেগোসিয়েশনস একটা এজেন্ডা। এখন মনে প্রশ্ন জাগে যে বাংলাদেশের 1971 সালে যারা যুদ্ধ অপরাধী ছিলেন, রাজাকার আলবদর আল শামস, তাদের 43 বছর পরে যে বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের সরাসরি নিজস্ব একটা অংশগ্রহণ, সেটাকে না হয় আপনি নিজে বাঁচার একটা স্পৃহা বা অদম্য স্পৃহা কাজ করতেই পারে যে আমি বাঁচতে চাই। একই সাথে জামাতে ইসলামী যারা সুচিহ্নিত একটি রাজনৈতিক সংগঠন, যারা 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে চালন করেছিল, তারাও করতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমি গত প্রশ্ন বললাম যে জেড ফোর্স, মেজর জিয়াউর রহমান তার অধিনায়ক ছিলেন, তারই দল, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল কিভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে এই একিন গ্রাম তাকে নিয়োগ দেন বাংলাদেশের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তোলার জন্য। এবং সবচেয়ে বড় কথা, এই কাগজটি আপনি বিশ্লেষণ করেন, এখানে এটাও বলা আছে যে একিন গ্রামকে প্রথমত $1,20,000 দিয়ে নিযুক্ত করা হয়েছে, প্রতি মাসে $40,000 করে দেওয়া হবে, যেই মাসে কাজের পরিমাণ বেশি থাকবে সেই মাসে $80 থেকে $1 লক্ষ দেওয়া হবে। কাউকে দিয়ে কাজ করালে টাকা তো দিতেই হবে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিজিএমইর কিন্তু লবিস্ট আছে, বাংলাদেশ সরকারও নিজস্ব লবিস্ট আছে, তবে লবিস্ট নিয়োগ করার একটা নিয়ম আছে। অর্থাৎ আপনি যখন অর্থ নিয়ে যাবেন তখন বাংলাদেশের অনুমতি সাপেক্ষে আপনি নিয়ে যাবেন। আমার কাছে পুরা চুক্তিটা দেখে মনে হয়েছে যেখানে অর্থ পাচারও কিন্তু এর সাথে জড়িত, অর্থাৎ যেটাকে আমরা বলি মানি লন্ডারিং। আমার মনে হয় যে একেবারে বাংলাদেশের এই ভূমির সকল আইন কানুন এবং দেশপ্রেম সবকিছুকে বর্জন করে দিয়ে এইভাবে লবিস্ট নিয়োগ করতে হবে শুধু ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের যারা আসামি বা অভিযুক্ত তাদেরকে রক্ষা করার জন্য, এটার পিছনে আমি সঠিক কোনো যুক্তি খুঁজে পাই না। এবং আরো এখানে বলা হচ্ছে টবি ক্যাডম্যান, জি না, তিনি ওনাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনাদের ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সাথে রিলেশনশিপ কেমন। তো সেই জায়গায় উত্তরটা আসছে যে ডেমোক্রেট পার্টি এবং রিপাবলিকান পার্টির উভয় পক্ষেরই, কংগ্রেসম্যান, সিনেটর থেকে শুরু করে
নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদের সকলের সাথে খুবই ভালো সম্পর্ক। সেই জায়গার থেকে মনে প্রশ্ন আসে, আজকে বাংলাদেশ যে জিএসপি থেকে বঞ্চিত হলো, সেই জায়গাও কি একিন গ্রাম্পের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিশ্চয়ই কিছু একটা করার ছিল। আমার মনে প্রশ্ন জাগে। আমি একটু যেতে চাই, আমি এই জায়গায় একটু মর্মাহত, এবং আমি মনে করি বাংলাদেশ মোফাজ্জল করিমের কাছে যেতে চাই, আমি আপনার কাছে ফিরবো। সেটা হচ্ছে মোফাজ্জল করিম, সেটা রাশেদ রহমান বলতে চাইছেন এটা বিএনপি জামাতের নেতিবাচক প্রচারণা, তাদের লবিস্ট নিয়োগ, এই সমস্ত কারণেই বাংলাদেশের ভাবমূর্তির সংকট তৈরি হচ্ছে বলে তার বিশ্লেষণ যদি আমি বুঝে থাকি সেটি একটি বড় কারণ। যেটা ইমতিয়াজ আহমেদ বলছিলেন যে আসলে দুই পক্ষে এক অন্যের দোষারোপ, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন? যেহেতু আপনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টারও একসময় দায়িত্ব পালন করেছেন, এবং বাংলাদেশের ওভারঅল রাজনীতি নিয়ে আপনি অবজার্ভ করে থাকেন সবসময়। ধন্যবাদ। বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে এখন কেমন, এটার উত্তরে আমি প্রথমে বলতে চাই, আমার উত্তর হবে হাঁ, আবার সঙ্গে সঙ্গে নাও বটে। হাঁ সূচক এবং না সূচক। হাঁ সূচক এই জন্যে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা হচ্ছে বিগত বেশ কয়েক বছর যাবৎ যেটা হচ্ছে, এটা সত্যিকার অর্থে এটা ঈর্ষণীয়, এবং বিশ্বের সব দেশই এটা স্বীকার করেছে যে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে আমি সাথে সাথে এটাও বলতে চাই, এই এগিয়ে যাওয়াটার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের কৃতিত্ব। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি বলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো পাওয়ার পলিটিক্স আমরা করেছি, যে কোনো সরকার যদি বলে আমরা করেছি, এর চাইতে বড় মানে ঠিক মিথ্যাচার বলবো না, এটা চাইতে বড় অসত্য কথা আর নয়। তারা কি করেছেন? করেছে এই খেটে খাওয়া মানুষরা, ওই কৃষকরা করেছে, যারা এই 16 কোটি মানুষকে, কিন্তু পলিসি নির্ধারণ তো একটা গুরুত্বপূর্ণ আসছে সেটা পরে আসতেছে। পলিসি দিলেন, আপনি খুব ভালো পলিসি দিলেন, আমি হাত পা গুটিয়ে বসে থাকলাম বা আমি কোনো কাজ করলাম, আপনাকে প্রণোদনা দেওয়াটাও তো একটা রাষ্ট্রীয় পলিসির অংশ। সেটুকু আমি দিতে রাজি আছি। আপনাকে যাতে কাজ করেন, হাত খুলে বসেন, এই উদ্যোগটাও তো রাষ্ট্রের থেকে আসে। রাষ্ট্রের থেকে আসে। এই উদ্যোগটা কি এই প্রথম আসলো নাকি? 1971 ইংরেজি পড়া থেকে এটা ধারাবাহিক প্রক্রিয়া। অতএব সেখানে আমি সব দলকেই আমি সমানভাবে কৃতিত্ব দিতে চাই, কিন্তু আসল অ্যাক্টর মাঠে যারা খেলে, ক্রিকেট বা ফুটবল যারা খেলে, সেই খেলোয়াড়রা যদি গোল না করে বা রান না করে, তাহলে কোচ সাহেব যতই শেখান না কেন, কিংবা আপনার ম্যানেজমেন্ট যতই স্ট্রং হোক না কেন, ওখানে একজন এমপি সাহেব, ওটা চেয়ারম্যান যাই হোক, কোনো সন্দেহ নাই, যাই হোক, কাজ করতে হবে, কৃষক কাজ করবে, শ্রমিক কাজ করবে, না ওইটাতে যাচ্ছি, আসতেছি। তাছাড়া আপনি ধরেন যে গার্মেন্টস সেক্টরে, গার্মেন্টের মালিকরা তো উদ্যোগ নিয়েছেন, তারা বিনিয়োগ করছেন, সবই ঠিক আছে, কিন্তু এতগুলা মেয়ে আজ থেকে 30 বছর আগে যেখানে এই মেয়েদের কেউ চিনতই না বা দেখতই না, বা ধরেন 40 বছর আগে 70-এর দশকের শেষের দিকে যে রহমান সাহেবের সময় প্রথম গার্মেন্টস সেক্টরটার প্রসার হলো। আচ্ছা যাই হোক, সেই মেয়েরা যদি পরিশ্রম না করতো বা তারা যদি এগিয়ে না আসতো, আজকে প্রায় 20-25 লক্ষ মেয়ে কাজ করছে। তেমনি বিদেশে, আমি অতি সম্প্রতি বিদেশ থেকে এসেছি, হজ উপলক্ষে আমি সৌদি আরবে গেছিলাম, সেখানে যে আমি হাজার হাজার বাংলাদেশের ছেলেদের দেখেছি, ও মাই গড, কি অসহনীয় পরিস্থিতির মধ্যে, সে আবহাওয়া, বৈরী আবহাওয়ার মধ্যে ইত্যাদির মধ্যে, এরাই অ্যাকচুয়ালি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, তার আগে ইয়ের সরকার, জাতীয়তাবাদী সরকার, কি বলে জাতীয় সরকার, কি জাতীয় পার্টি সরকার, সকলেরই ইয়ে ছিল, পলিসি ছিল, উদ্যোগ ছিল, ঠিক আছে। একটা কথা, এরপরে যদি আপনার এখানে যদি কিছু বিরূপ যদি কিছু হয়ে থাকে, সেটা কি জন্য হচ্ছে? এই জন্য বাইরে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেটা এই সমস্ত কিছু এত অর্জনকে ছাপিয়ে উঠে পড়ে কি, আর এই দেশে দূর গণতন্ত্রের জন্য এত চেষ্টা করা হলো, গত এই 30 বছর যাবৎ চেষ্টা করেছে, সেই 90 সালের পর থেকে আজ পর্যন্ত কিছুই হয়নি, মোটেই অগ্রসর হয়নি। এগুলো কেন? আরে একটা ভালো নির্বাচনই দিতে পারে না, বারবার বলছি নির্বাচন দাও, আর একটা বলে হ্যাঁ দেবো, তারপরে আবার ভুলে যায়, এই সমস্ত কথাবার্তা। তারপরে গুম খুন, বন্দুকযুদ্ধে লাশ পড়ে যাচ্ছে, ডেইলি মরে যাচ্ছে, সেই এমনকি সর্বশেষ বিদেশি হত্যা, এই সমস্ত জন্যে আমাদের অর্জনগুলা একেবারে সম্পূর্ণ কালিমাময় হয়ে যায়।
মসিলিপ্ত মানে এটা আপনি কি অতিরিক্ত নেগেটিভ ইস্যুতে কথা বলছেন না? কারণ কি আমি এই গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রত্যেক ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। আরে আগে তো আমি তো বললাম তো, আমরা কি দুর্বল বলে কি ওরা যা বলছে তাই শুনতে হবে? না, শুনতে হবে না। আমি তো আগে বললাম যে আমার অর্জন যেগুলো আছে অর্থনৈতিক এবং সামাজিক ধরুন আমাদের যে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে হয়েছে, নারী ক্ষমতায়নের ব্যাপারে হয়েছে ইত্যাদি, এগুলা সমস্ত কিছু ছাপিয়ে ওই নেগেটিভ জিনিসগুলোই আর কি বিদেশেই হয়। আর এই নেগেটিভ পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা অনেক সময় শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে আমাদের কাণ্ড এটা করতেছেন। কারণ কি জন্যে? এর মধ্যে একটা স্পষ্ট কথা বলা উচিত। এই লিবারেল মুসলিম কান্ট্রিটা এভাবে এগিয়ে যাচ্ছে, এটা অনেকের সহ্য হচ্ছে না, হয় না। তারা এর মুখে একটু কালিমা লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টায় সবসময় থাকেনি। না হলে এবার আমি আপনার কথার সুর ধরে বলতে চাই, না হলে বিদেশি খুন হচ্ছে না কোথায়? এই মুহূর্তে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিদেশিদের লাশ পড়তেছে, কই এগুলা নিয়ে তো হইচই হয় না। আর এখানে কি 4টা প্রধান দেশের কূটনীতিবিদরা এগিয়ে এসে শোরগোল তুললেন, এমন তোলপাড় শুরু করলেন যেন বাংলাদেশে খবরদার কেউ এসো না, এখানে বিদেশিরা আসলে পরেই মেরে ফেলবে। এগুলা হচ্ছে গিয়ে কিছু কিছু প্রচেষ্টা, এগুলাকে সরকার তলিয়ে দেখছেন এবং আমি আশা করব আসল তথ্যটা কি। আমাদের দর্শক আছেন, না আমি কিন্তু এর কথাটা কিন্তু পরে জবাব দিব। আচ্ছা, প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাশিক যে কথাটা বলেছে এটা জবাবটা দাও। দর্শক কে আছেন পরিচয় দিন, প্রশ্ন করুন। জি, আমি ঢাকা মাতোয়ারি থেকে বলছি, আমার নাম মাহবুব কামাল। হ্যাঁ মাহবুব কামাল বলুন। জি, তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমানে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, আমরা আমাদের যারা সরকারে আছে তারা নির্বাচন না দিয়ে দেশের মধ্যে ওনারা আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কিন্তু ওনারা ভোটের অধিকার নিশ্চিত করলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য ইয়ে করলেন, কিন্তু ওনারা যে হাস্যকর একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হইলেন সেগুলো আমরা দেখতেছি। আবার আমাদের বিরোধী দল যারা আগামী দিনে ক্ষমতা দেওয়ার জন্য স্বপ্ন দেখে, তারা বিদেশিদেরকে হত্যা করার পরে বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট করতেছে। এখন আসলে আমরা কাকে সমর্থন করব? ধন্যবাদ আপনাকে। একটা কথা শেষ কথা বললো যে বিরোধী দল বিদেশিদেরকে হত্যা করার পরে, বিরোধী দল কি হত্যা করেছে এটা প্রমাণিত হয়ে গেছে যে বিদেশিদেরকে বিএনপি অথবা জাতীয় পার্টি তারা মেরেছে। যাই হোক, যে কথাটা বলছিলাম আমি খুব সংক্ষেপে বলি কারণ সময় বোধহয় কম। রাশিক একটা যেটার কপি আমার কাছেও আছে, এই যে লবিস্ট নিয়োগ করার ব্যাপারটা, লবিস্ট নিয়োগ এটা নতুন কিছু নয়, সবাই করেন যার যখন সুবিধার দরকার, যখন ইয়ের দরকার। আর এইটা যে লবিস্টটা করা হয়েছে এটা কি জন্য করা হয়েছে শুনেন। প্রিন্সিপাল এইমটা হচ্ছে টু ফোর্টিফাই অ্যান্ড স্ট্রেংথেন ইন্ডিপেন্ডেন্স, সভরেন্টি, সিকিউরিটি, state integration and democracy of Bangladesh through strong mass unity based on Bangladeshi nationalism. বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স সভরেনিটির জন্য আমেরিকান লবির কাছে যেতে হবে না, এবং সেটা ওয়ার ট্রায়াল ট্রাইব্যুনালকে আসতেছে তোমার এটাতে আসতেছে। আমাদেরকে বিরতি নিতে হচ্ছে, কোনো উপায় নেই, আমার হাতে বিরতি ফিরে আসতে হবে। প্রিয় দর্শক, ফিরছি একটু পরে, থাকুন আমাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি 7 নর্থ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানের বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেতে যে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আমাদের কাছে আলোচনাটা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আলোচনা করতে গিয়ে এখানে লবিস্ট ফার্মের বিষয়টা খুব বড় আকারে চলে এলো। হঠাৎ করে আপনি বসে দেখছিলাম যে আপনি দুজনের মুখের দিকে তাকিয়ে কিছু ভাবছেন, কি ভাবছেন? না, আমি এটাকে অত এখনো গুরুত্ব দেব না। ইট হ্যাজ নো ভ্যালিডিটি আমার কাছে। অ্যাজ এ রিসার্চার আই হ্যাভ নো, এটা এভিডেন্স আমার কাছে নেই। দ্যার ইজ নো প্রপার সিগনেচার, there is no proper address also. Address যেটা আছে আবুধাবি না কোথাকার, একটা ফার্স্ট পেজে না সেকেন্ড পেজে আছে। I looked at it, please look at it. তো আমার কাছে হতে পারে, নাও হতে পারে, যেটা উনিও বললেন। এটা নিয়ে আমার মনে হয় না, আমার তো আমি তো কোর্টে বসিনি না, আমার কথা হচ্ছে যে প্রশ্ন যেটা শুরু হয় যে ভাবমূর্তি গেছে কিনা, এটা নিয়ে চেঞ্জ হবে না। জিনিসটা হলো যে আমার কতগুলো সমস্যা আমি তৈরি করেছি, আমাকে সমাধান করতে হবে। এটা দিয়ে তো বাংলাদেশের রাজনীতির সমাধান হবে না। আমি ধরে নিচ্ছি যে এটা পুরোটাই সত্য, তাহলেও সমাধান হচ্ছে না। আর আমি ধরে নিচ্ছি পুরোটাও মিথ্যা, তাহলেও সমাধান হচ্ছে না। দিস ইজ নট গোইং টু সলভ দ্য প্রবলেম, লেটস বি অনেস্ট অ্যাবাউট ইট। কথা হচ্ছে যে অল পলিটিক্যাল পার্টিজ মাস্ট গো টু দ্য পিপল। আজকে না হয় কালকে না হয় 10 বার বছর,
মানে আইয়ুব খানও লাস্ট মুহূর্তে দে হ্যাড টু গো ব্যাক টু পিপল। এইটা হলো প্রশ্ন। প্রশ্ন হলো যে আমি জনগণের, আমাকে ট্রাস্ট করতেই হবে। জনগণ যদি ভুলও করে, আই হ্যাভ নো আদার ওয়ে, আমাকে যেতেই হবে। সেই জায়গায় কবে যাব, কিভাবে যাব, কোন পদ্ধতিতে যাব, সেটা হলো আমার সমস্যা। আমি এটাকে নিয়ে আপনি মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে একেবারে? সেটা স্বাভাবিকভাবে তারা তো যাচ্ছে না। মানে এখন যে আমি তো বললামই যে এমন একটা অবস্থা হয়ে গেছে। জনগণ রিভোল্ট করছে না কেন সিস্টেমের বিরুদ্ধে? কেন রিভোল্ট করবে? গিভ দেম আ চান্স, ডোন্ট ডিস্ট্রাস্ট, ডোন্ট হিউমিলেট জনগণ। জনগণ একটা জিনিস মনে করে, মানুষ কিন্তু সবকিছু সহ্য করতে পারে। এই দুই দলের পিছনে ঘুরে আমি দেখি, আপনি এইটাই তো। কিন্তু বাংলাদেশ তো শুধু 30-40 বছরের বাংলাদেশ না, এটা 1000 বছর, এটা বিরাট সভ্যতার দেশ। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা জাস্ট 40 বছর 50 বছরের বাংলাদেশ না, কিন্তু শত শত 1000 বছরের বাংলাদেশ আজকে এখানে এসেছে। যার জন্য একটু মানুষ সিরিয়াসলি নেওয়া উচিত, জনগণের কাছে যেতেই হবে। সেটা কেমন করে যাব, কখন যাব, কি প্রক্রিয়ায় যাব, সেই জিনিসটা আমি কতখানি পেশাদারিত্ব করতে পারছি, সেটা এটা নিয়ে আমি দুজন হতে পারে, আমি যোগা করছি করে আমেরিকা একটু খুশি হবে। ডেমোক্রেসি ইজ দ্য সলিউশন। এক্স্যাক্টলি। কথা হচ্ছে যে পিপল, আমি যতই নিয়ম করি না কেন, আমি যদি নিয়মও করি না, আমি সংবিধান আর চেঞ্জ করা যাবে না। সংবিধান চেঞ্জ করার দায়িত্ব হলো পিপলের, জনগণ। এইটা মনে রাখতে হবে, সব ক্ষমতার মূল হলো জনগণ। আমরা ওই ডেমোক্রেসিটা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আপনি ছোট্ট করে একটু বলবেন যে বিএনপি কোথায় জনগণের জায়গায় যাচ্ছে না, আওয়ামী লীগ কোথায় জনগণের জায়গায়? আমি তো মনে করি যে পার্টির সমস্যায় আছে, পার্টির ভিতরের মধ্যেই তো কি বলে গণতন্ত্রের অভাব আছে। এটা তো উনি আরো ভালো জানবেন আমার চেয়ে। বর্তমানে আমি মনে বহু জানতে যথেষ্ট গণতন্ত্র আছে এখন দুই পার্টির মধ্যে। এখন পর্যন্ত পার্টির ভিতরে সিক্রেট ব্যালটে নির্বাচন হয় না, অথচ পার্টির কনস্টিটিউশন লেখা আছে কিন্তু যে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত হতে পারছে না। ওই এখনো হাত দেখিয়ে করা হচ্ছে। এই জায়গাটায় আমার একটা পেশাদারিত্ব আনতে হবে। তো আমি একটা মানে পেশাদারিত্ব, এটা গণতন্ত্রের চেয়ে কিন্তু পেশাদারিত্ব। আমি একটা এক্সাম্পল দিই, চাইনিজ কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক বলেও না, কিছুও না, প্রচন্ড পেশাদারিত্ব পার্টি। কিন্তু কে কখন কার পরে কে আসবে 10 বছরে সবকিছু কিন্তু করা আছে। আমরা এখন পর্যন্ত জানি না এরপরে কে আসবে। এই পেশাদারিত্ব তো আমাকে করতে হবে। সেই জিনিসটা হলো আমার চিন্তা। এই কাগজটাকে নিয়ে আমি ছাপিয়ে নিলাম, আমি আলোচনা করতে পারি, এটা নিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু এটা নিয়ে বাংলাদেশের সমাজ। রাহুল, আমি ওনাকে একটা প্রশ্ন করছি। প্রফেসর সাহেব, আমাকে বলেন, আপনি এতক্ষণ যা বললেন দুই দলের মধ্যে গণতন্ত্র নেই, তার মানে কি এই যে বহির্বিশ্ব থেকে অন্যান্য দেশগুলো দেখছে আমাদেরকে যে এই একটি দেশ অর্থনৈতিক সামাজিকভাবে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু গণতন্ত্রের দিকে তারা আস্তে 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 নিচে, এটাই কি মিন করতে চাচ্ছে? তাই যদি হয়, তাহলে এটা কি আমাদের ভাবমূর্তি কি উজ্জ্বল করতেছে বাইরে? আর আমি আরেকটু এর সঙ্গে একটু অ্যাড করতে চাই, জানি না আমি আওয়ামী লীগ সম্বন্ধে রাশিক কি বলবে, তাদের পার্টিতে যথেষ্ট হয়তো গণতন্ত্র আছে কি নাই তা জানি না, কিন্তু আমি এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে জনগণের কাছে অন্তত যেতে দেওয়া হচ্ছে না। এটা অবিসংবাদিত সত্য, এটা বিশ্বময় সবাই জানে। একটা মিটিং করতে দিবেন না, মিছিল করতে দিবেন না, একটা মানববন্ধন করতে দিবেন না, একটা বক্তব্য রাখতে দিবেন না, আর হাজার হাজার নেতাকর্মীকে আপনি প্রত্যেক দিন জেল দিবেন, জরিমানা দিবেন, মামলা করবেন, তো এখানে গণতন্ত্রটা আসবে করতে। অন্তত এর পক্ষে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে 5 জনের নির্বাচনকে কেন্দ্র করে যে প্রতিরোধ করতে যে সহিংসতা এবং পরবর্তী বছরে 2015 সালের প্রথম 3 মাসের সহিংসতা, এইগুলো কি কারণে যদি মামলা হয়ে থাকে, সেই মামলাগুলোকে আপনি কিভাবে দেখবেন? আপনি যদি কাউকে যদি আপনি মানে আটকাতে চান, গ্রেপ্তার করতে চান, আপনি যদি কারোর উপরে যদি আপনি খড়গহস্ত হতে চান, তাহলে পরে ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কি হয়েছিল সেই জন্য 85 বছরের বৃদ্ধ এম কে আনোয়ারকে আপনি জেলে দিতে পারেন। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। রাশিক রহমান, আপনি কি বলেন? ওনারা একটা জিনিস বলছেন যে দুটো বিষয়, একটা হচ্ছে ডেমোক্রেসি ডাউন এবং অপোজিশন পার্টি, মেইন অপোজিশন যদি বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে গুরুতরভাবে তাদেরকে সমস্ত কর্মকাণ্ড থেকে জনগণের কাছে যেতে বাধা দেওয়া হচ্ছে। সেই আমি একটু প্রান্তিক পর্যায় থেকে আসি। প্রথম কথা হচ্ছে যে মানুষের অর্জন, এটা তো কখনো অস্বীকার করা যাবে না। মানুষ ছাড়া তো সরকার, দ্য এন্টায়ার কনসেপ্ট অফ এ গভর্নমেন্ট ধারণা এটাই তো অমূলক। মানুষই সবকিছু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জনগণই সকল কিছুর মূল। কিন্তু কথা হচ্ছে
সরকারের অর্জনের জায়গাটা কোথায় আসছে? আপনি 2001 থেকে 2006 সালে জামাতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির যে সরকার ছিল, সেই সময় সারের সংকটটা কিন্তু আপনি হিসাবে নেন, যেটার কারণে গাইবান্ধায় বেশ কয়েকজন মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে। আপনি যদি কানসার্টের সেচ কাজের জন্য বিদ্যুৎ প্রয়োজন, বিদ্যুতের যে সংকট ছিল প্রতিনিয়ত, সেটার জন্য বেশ কিছু মানুষকে, নিরপরাধ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আবার ভৌত অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাস্তাঘাট, ব্রিজ, কমিউনিকেশন, যোগাযোগের যে সেখানে যে স্থবিরতা ছিল, সেগুলোকে যদি হিসাবে নেন, তাহলে তো সরকারের অর্জনকে আপনার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ যেই সরকার এই দেশের প্রাণ কৃষিকাজ, সেখানে সারের সংকট তৈরি করেও মানে কোনো বিকার থাকে না, বিদ্যুতের সংকট দীর্ঘ 6 বছর ধরে কিছু করতে পারছেন না বা করতে চাচ্ছেন না, দুর্নীতিগ্রস্ত, কাম্বা লিমিটেড, আমরা সবাই শুনেছি। আবার যেই সরকার রোডস এন্ড হাইওয়েজের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে তো সরকারের কোনো অর্জন থাকছে না। ওটার সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আওয়ামী লীগ সরকারের গত 6 বছরের অর্জনকে আমরা কেন অর্জন বলবো না? মানুষের অর্জন তো বটেই, মানুষই সবকিছু, সরকারটাও তো মানুষ দিয়ে গঠিত। কিন্তু সরকারের যেটা আপনি একটু আগে বলেন, নীতি নির্ধারণী কাজ করার, ওয়ার ফুটিং এ কাজ করা, ডিসিশন ল্যাগকে দূর করা, এক্সিকিউশন ল্যাগকে দূর করা, ইমপ্লিমেন্টেশন ল্যাগকে দূর করা, প্ল্যানিং ল্যাগকে দূর করা, করে গিয়ে জনবান্ধব সামগ্রিক কল্যাণের জন্য কাজ করতে পারার যে সক্ষমতা, সেটাকে আমরা মূল্যায়ন করবো না? সেদিক থেকে মূল্যায়ন করলে ওনারা বলছেন যে উন্নতি কিছু হচ্ছে, উন্নতি হচ্ছে না, ওনারা বলছেন উন্নতি শুধু হচ্ছে জনগণের জন্য, কিন্তু সরকারের নীতিমালা বা কাজকর্মের জন্য হচ্ছে না। আমি ওই জায়গায় ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি যে সরকার জনগণের জন্য কাজ করতে চাচ্ছে। ইয়েস, বাঙালি অদম্য স্পৃহার জাতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই অদম্য জাতি যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি প্রান্তিক পর্যায়ের মানুষের কথা ভাবেন, কিন্তু বাইরে ভাবমূর্তি হচ্ছে মূলত অপোজিশনের কাজ করার কারণে ভৌত যে সমস্যাগুলো সেগুলো দূর করার চেষ্টা করছে। হ্যাঁ, গুণগত মানের দিক থেকে উনি যেহেতু একজন প্রথিতযশা আমলা এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, অবশ্যই গুণগত মানের দিক দিয়ে আরো উন্নত হওয়ার, উন্নয়ন করার জায়গা আছে, সেটা অস্বীকার করছি না। বাট তুলনামূলক বিচারে পূর্ববর্তী সরকারের থেকে এই সরকারের অর্জন অনেক অনেক বেশি, আরো বেশি হতে পারে। এবং আরেকটা জিনিস আমি একটু আরো বেশি হতে পারে, বললাম গুণগত মান, বঙ্গবন্ধুকেই কোট করি, আমি চাটায় খাইয়া ফলাইতেছে না, এটা বলো আঙ্কেল, বেয়াদবি নেবেন না। আমি যখন একবার বললাম গুণগত মানের দিতে আরো অনেক ভালো করা যেতে পারে, সেখানে কিন্তু আমি আপনাকে সমর্থন দিলাম। তবে আমি একটু ব্যাখ্যা যেহেতু আপনি এক পেশিভাবে বলে ফেললেন সরকারের কোনো অর্জন নেই, সবই জনতা, সেই জায়গায় আমি মনে করলাম যে আমার কিছু বলা প্রয়োজন। যাই হোক, আমি একটু আপনার ওই পয়েন্টগুলোতে আসি একটা একটা করে। মানে আসলে আঙ্কেল ইজ এক্সট্রিমলি তুমি একটু হলমার্কের কথাটাও বলো, সবই তুমি বেসিক ব্যাংকের কথা বলো, ওগুলোও বলো, আমি সবই বলবো। আমাকে একটু বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন এই যে 2 জন বিদেশিকে হত্যা করা হলো, যেটা উনি বললেন যে বাইরের দেশের মধ্যে ভাবমূর্তি, আমি ওর সাথে একমত। যখন 2 জন বিদেশিকে পরিকল্পিতভাবে হত্যা করা হবে, তখন বাইরের বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। সেখানেই তো আমাদের আসল যুক্তিটা, যে এখানে একটি অপশক্তি, একটি কালো শক্তি আছে, যারা ইচ্ছা করে পরিকল্পিতভাবে এই ধরনের হত্যাকাণ্ড চালাতে চায়, যাতে করে আন্তর্জাতিক বিশ্ব মনে করে যে সেই জায়গায় আমি একটা প্রশ্ন না করবো, সেটা হচ্ছে উনি অফ দি রেকর্ডে বলছেন, সেটা যখন আপনি একটা বড় রাজনৈতিক দলকে এক্সট্রিমলি কার্ভ করতে থাকেন, তখন সে তার এক্সিস্টেন্সের জন্য বহু সুকর্ম দুষ্কর্ম দুটোই করে, তার অংশ হিসেবে লবিস্ট নিয়োগ করে। আমি ওই জায়গাতেই আসছি। অথচ যেই পরাশক্তিগুলো আমাদের সমালোচনা করে, এখানে একটা উদাহরণ দিতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন 700 শিশু থেকে কিশোর বয়সের ছেলে মেয়ে কিডন্যাপড হয়ে যাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, রেপ করা হচ্ছে। সেটা নিয়ে কিন্তু কোনো তোলপাড় হয় না। আমি ওই জায়গার থেকে আসতে চাই, যেহেতু মোফাজ্জল করিম সাহেব বললেন যে একটা লিবারাল মুসলিম কান্ট্রি, আমরা একটি মানে খোলা মনের একটি মুসলিম রাষ্ট্র, ওই জায়গাতে আসছে। আসলে সেই জায়গায় হৃদয়ের জ্বালাটা হচ্ছে একটি পরাস্ত, অসহায়, দুর্বল বাঙালি জাতি কিভাবে বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন হয়ে আজকে এই জায়গায় এসে 6.5% $1400 মাথা পিছু হারের আয় হয়, এটা নিয়েই ওই ধী গোষ্ঠীগুলো, অর্থাৎ স্কুল অফ থট গুলো চিন্তিত। এবং সেই জায়গায় তারা যে আমার রংপুরের ভাষায় বলা হয় দেওয়ানগিরি করার যে সুযোগ, সেই সুযোগটা পেয়ে যাচ্ছে। এখন লবিস্ট নিয়োগের কথা আপনাকে বলি, রাজনীতির পথ তো কোনোদিন গোলাপ ফুল বেছানো থাকে না। আপনি রাজনীতি করবেন, গাড়ি ভাঙবেন, কিন্তু পুলিশ গিয়ে প্রতিহত করবে না, সেটাও তো হয় না। দের ইজ এ ডাইলেমা ইন দিস সিচুয়েশন। অর্থাৎ সংগ্রামের পথ সবসময় কণ্টকাকীর্ণ। আপনি জনগণকে আস্থায় নেবেন, সাথে নিয়ে রাজনীতি করবেন, সংগ্রাম করবেন। এবং একটু আগে সম্মানিত দর্শক যে কথাটা বললেন, এই যে বললেন যে 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচনের কথা, আমি বারবার প্রতিটা টকশোতে বলি, আমরা দুঃখিত যে জাতীয়তাবাদী দল ওই নির্বাচনে আসেনি, আসা উচিত ছিল। এবং আমি আবারও মোফাজ্জল করিম সাহেব এবং ইমতিয়াজ সাহেবের সাথে একমত যে জনগণের উপরে যদি আস্থা থাকতো, তাহলে বেগম খালেদা জিয়া ওই দিন, গণতন্ত্রের চর্চার কথাই যেহেতু হচ্ছে, ওই দিন একক সিদ্ধান্তে
পার্টির ওয়ার্ড কমিটি থেকে শুরু করে আপ টু কেন্দ্রীয় কমিটি সকলের সাথে কথা না বলে ওই নির্বাচনকে প্রত্যাখ্যান করতেন না। আমাদের বিরতি নিতেই হচ্ছে। আমাকে একটু না না প্রিয় দর্শক, বাকি কথাগুলো বলবো। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মুক্তবাকে। আলোচনার একেবারে শেষের দিকে পৌঁছে গেছি। আমি আসতে চাই ডক্টর ইমতিয়াজ, আপনার কাছে আবার আসতে চাই, মানে কনক্লুডিং রিমার্কস আপনি এই যে আলোচনা চলছে সেখানে আপনি বারবারই বলছেন যে গণতন্ত্রে গুণগত মান উন্নয়ন। হ্যাঁ, এই জিনিসটা আসলে ওই রাশিদও বলতে চেষ্টা করেছিল যে বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে এই জায়গায় কিন্তু পরিবর্তন আনা দরকার চিন্তা জগতে। আসলে বাংলাদেশ আমি কোত্থেকে টানবো, কারণ 18th সেঞ্চুরিতে মনে রাখতে হবে চীন পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ইকোনমি ছিল। আজকে যে চীন যে উঠে এসেছে এটা কিন্তু রিরাইজ অফ চীন, এটা কিন্তু রাইজ না। কারণ 18th সেঞ্চুরি লার্জেস্ট ইকোনমি ছিল। সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তখন ছিল অবিভক্ত ভারত, এবং ওই অবিভক্ত ভারতের সবচেয়ে রিচেস্ট প্রভিন্স ছিল বেঙ্গল। মানে মানুষ আসলে ভুলে গেছে, মানে আমাদের জনগণ কিন্তু প্রচন্ড রিচ ছিল বলেই কিন্তু সেই ইবনে বতুতা থেকে শুরু করে সে সব জায়গায় এখানে আসতো। মানে এখানে মানুষ যে এত হয়ে গেছে এর কারণ ছিল। এখন সেই বড় পার্সপেক্টিভ যদি আমার না থাকে, আমি যদি এই ছোট পার্সপেক্টিভে চলে যাই, তাহলে কিন্তু আমি দেশকে টানতে পারবো না। আমি ওই বড় পার্সপেক্টিভটা দরকার, ওই ভিশনটা দরকার। কারণ ভিশনটা যদি আমি না থাকি, যেটা ম্যান্ডেলার মধ্যে ছিল, যার জন্য সে অ্যাপারথাইডের যে একেবারে মানে চরম শত্রুর সাথেও সে বলছে যে ঠিক আছে আমি ভিশন 2021 ভিশন 41 এগুলোকে আপনি কিভাবে দেখেন? না, ওই যে যেটা বললাম যে একেবারে রাজনীতিকরণ দলীয়করণের মধ্যে চলে যায়, সেই জায়গা থেকে আমি মনে করি একেবারে দলীয়কৃত রাজনীতিকৃত, মানে এগুলো দেশ নিয়ে তো চিন্তা। একটা পার্টির তো একটা পলিসি থাকবে, ভিশন থাকবে। আমার কাছে আমি অ্যাজ অ্যান একাডেমিক বলতে পারি যে সেই ভিশন মনে হয় না আমাদের ছাত্ররা, যেহেতু আমি ছাত্র তৈরি করি বলতে গেলে, তারা কিন্তু সেই ধরনের কনফিডেন্স ফিল করে না। যার জন্য আজকে বাংলাদেশ থেকে যদিও মানে আমেরিকারও সমালোচনা করলো, কিন্তু আজকে যদি বলা হয় যে তুমি কোথায় গিয়ে থাকবে, সে লাভ দিয়ে সে আমেরিকায় যাবে, সে আমেরিকায় চলে যাবে। তো সেই হ্যাঁ না একজন কিন্তু মেজরিটি মেজরিটি এটা তো অস্বীকার করার নেই। কারণ হচ্ছে যে তার প্রিন্সটন, তার হার্ভার্ড, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। তার যে মানে কি বলা হয় এক ধরনের ডোমেইন তো সে তৈরি করেছে বলেই, একটা ড্রিম তো তৈরি করেছে, সেটা তো অস্বীকার করার সন্দেহ নাই। আমরা তো ভালো কিছু তো সেই জন্য বলছিলাম যে আমি তো রাখতে পারছি না, আমার সবচেয়ে ভালো ছাত্রকে রাখতে পারছি না। সেই জায়গায় আমি মনে করি যে আমি যদি ওই বড় ভিশনটা আমি যদি না টানতে পারি, তাহলে আমি মনে করি না যে বাংলাদেশকে গণ্ডিবদ্ধ চিন্তা দিয়ে কিছু হবে না, সেটা আপনি বলতে চাইছেন। আমি যেটা মনে করি না, আমি খুব সংক্ষেপে দুটো কথা বলতে চাই কনক্লুডিং রিমার্ক হিসাবে। এই যে জঙ্গিবাদ বলুন আর আইএস ইত্যাদির উত্থান বলুন, যাই বলুন না কেন, এগুলাকে যদি সম্মিলিতভাবে, কথাটা কিন্তু কোট আন কোট আন্ডারলাইন, সম্মিলিতভাবে যদি আমরা এগুলো দমন করার চেষ্টা না করি, শুধু এক সরকারের পক্ষে, শুধু আওয়ামী লীগ একটা পার্টির পক্ষে কিছুই করা যাবে না। সবাইকে নিয়ে এটা করতে হবে এবং জনমত সৃষ্টি করতে হবে বাংলাদেশের কোনায় কোনায়, সবখানে, এভরিহোয়ার। এবং সেটাতে যদি এই ব্লেম গেম দিয়ে যদি বাংলাদেশ চলতে থাকে, একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একজন ওই যে আবেলানা তাবেলানা কি যে ওই ইটালিয়ান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি বলে দিই এটা বিএনপির কাজ, বা আমরা যদি বলে দিই এটা আওয়ামী লীগের কাজ, তাহলে প্রকৃত আসামি কখনো ধরা পড়বে না, বরং তারা খুব সুখে তাদের কর্মকাণ্ড চালাতে থাকবে। দ্বিতীয়ত, এই যে দেশের ভাবমূর্তি, এই সেকেন্ড পয়েন্ট নিয়ে আমরা যারা বেশি বেশি কথা বলি, আমাদের আচার আচরণেই কিন্তু দেশের ভাবমূর্তিটা বেশি নষ্ট হচ্ছে। দুর্নীতিবাজ কিন্তু গ্রামের কৃষকটা না, ওই গার্মেন্টের মেয়েটা না, ওই বিদেশে যে ইয়ে উপার্জন করতেছে নিজের রক্ত ইয়ে করে জল করে, সে কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে না, ক্ষুণ্ণ করতেছি আমরা যারা ভাবমূর্তি নিয়ে বেশি বেশি কথাবার্তা বলি মুখে, আর আচার আচরণে হলমার্ক, আচার আচরণে যারা আমরা বেসিক ব্যাংক লুট করি, আচার আচরণে যারা আমরা সব কিছু দলীয়করণ করি, এরাই ভাবমূর্তিটাকে নষ্ট করতেছে। বিদায়। প্রথম কথাই হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছে মানি লন্ডারিং কিভাবে হচ্ছে। এই কাগজটি ইমতিয়াজ সাহেব দেখেননি, উনি www.farah.com দেখলেই বুঝুন এটা বিশ্বাসযোগ্য একটা ডকুমেন্ট।
আর তার থেকে বড় কথা হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে এইভাবে, আমি দেখেছি এটা মানি লন্ডারিং হচ্ছে এইভাবে যে ব্রিটিশ হোম অফিসে একদম পরিষ্কার প্রবিধান দেওয়া আছে, যে প্রবিধানে উল্লেখ করা আছে যে কোনো চাঁদা তুলে যদি পাঠাতে হয় তার জন্য একটা জনগোষ্ঠী বা একটা ফোরাম তৈরি করতে হবে। এবং এই কাগজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিকগনাইজ ফোরামটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 28 VIP রোড, অর্থাৎ লন্ডন থেকে এর অর্থটি যায়নি, এটা একিনগ্রাম নিজেই একনলেজ করছে যে তার অর্থটি বিএনপি এবং সেটা এই নয়াপল্টনের বিএনপির কাছ থেকে তারা পেয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী অনুমতি ছাড়া কেউ যদি অর্থ প্রেরণ করে সেটা হবে মানি লন্ডারিং। এবং এটাও আমরা জানি, যেহেতু ইমতিয়াজ সাহেব একটু আগে দুবাইয়ের কথা বললেন, এখানে এটাও লক্ষণীয়, অর্থটি দুবাই হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে। সুতরাং আপনি যখনই টাকা যাওয়ার ট্র্যাকটাকে ঢাকার চেষ্টা করবেন সেটাকে মানি লন্ডারিং বা অর্থ পাচারের ভিতরে ফেলা যায়। কিন্তু তার থেকেও বড় কথা, আইন ভঙ্গের থেকে বড় কথা, আমার প্রশ্ন হচ্ছে একটা স্বাধীন দেশের একটা রিকগনাইজ বড় দল, সে যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য কি কারণে তাকে একজন লবিস্টকে নিয়োগ করতে হবে? যিনি অভিযুক্ত তিনি করতে পারেন। এবং প্রায়োগিক একটা উদাহরণ আপনাকে দিতে চাই, 1984 সালে শিন ফেইনের জন্য যখন নিউ ইয়র্কে চাঁদা তোলা হলো $22 মিলিয়ন, এই টাকাটি পাঠানোর সময় কিন্তু সরকার আটকে দিয়েছিল, কারণ একটি সুচিহ্নিত জনগোষ্ঠী জনসমর্থন ভিত্তিক ফোরাম তৈরি না করে চাঁদায় ভেবে তুলে পাঠানো। ওই প্রসঙ্গে কি বলবেন বিরোধী দলকে যে দমন পীড়ন? আচ্ছা, বিরোধী দলের দমন পীড়নের ব্যাপারে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে 5ই মে 2013 সালের হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ থেকে শুরু করে 2014 সালের 5ই জানুয়ারি এবং 2015 সালের 5ই জানুয়ারিতে যে আগুন সন্ত্রাস, পেট্রোল বোমার লেলিহান শিকার আমরা দেখতে পেয়েছি, যেখানে অন্তঃসত্ত্বা নারী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছে, সেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলে তো আপনি নিজের থেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কেউ চাইলেও তো আপনি আসলে আন্দোলন করতে পারবেন না। এবং একটা জিনিস নিশ্চয়ই আমার মুরব্বীজনেরা এখানে স্বীকার করবেন, একটা রাজনৈতিক দল যখন লবিস্ট নিয়োগ করে তার মানে কি, যে সে চরম দৈন্য দশায় ভুগছে, সে তার রাজনৈতিক নেতা কর্মীর উপরে আস্থা রাখতে পারে না, এবং সে তার সক্ষমতা নিজে স্বীকার করছে তার সক্ষমতা নাই বাংলাদেশের জনগণের প্রতিটা ঘরে ঘরে যাওয়ার। আজকে আন্তর্জাতিক ভাবমূর্তি আপনার ভালো থাকবে। আপনার সব শেষ আমি একটা উদাহরণ দিতে চাই, লর্ড এফবারি গতকালকে বাংলাদেশ শীর্ষক একটি সেমিনারের জন্য ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যেকটি মেজর দলের নেতা কর্মীকে আহ্বান জানিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগ গিয়েছে, জাতীয় পার্টি গিয়েছে, কিন্তু জাতীয়তাবাদী দল যায়নি। এবং লর্ড এফবারি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে তারা যে কারণটা কি, যে আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, যেন আমরা আসতে পারছি না। উনি ওই ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আজকে লন্ডনে বিএনপির সব বড় নেতারা উপস্থিত, সুতরাং তাদের এই কারণটি সম্পূর্ণভাবে ভুয়া। এবং তিনি হাস্যরসের মধ্য দিয়ে অসংখ্য ধন্যবাদ রাশেদ রহমান, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, মোফাজ্জল করিম। একটা বিষয় মানতে হবে, সেটি হচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, এবং সেই জায়গায় জাতীয় ঐক্যের একটি প্রয়োজন আছে বলে মনে করি। এবং ব্লেম গেমের ভিতর দিয়ে এই ঐক্য তৈরি হবে না, আবার সন্ত্রাসের ভেতর দিয়েও সেই ভাবমূর্তি উজ্জ্বল করা যাবে না। আমাদেরকে অবশ্যই ইতিবাচক ধারায় ঐক্যের রাজনীতির ভেতর দিয়ে এবং গঠনমূলক রাজনীতির ভেতর দিয়ে এবং উন্নয়নের ভিতর দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ভালো করতে হবে বলে আমরা বিশ্বাস করি। সেই প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল অবদান রাখবেন। এবং যেটা অধ্যাপক ইমতিয়াজ বলছিলেন যে বাংলাদেশের রিরাইজ, তারা যেন অতীতটাকে মনে রাখেন যে বাংলাদেশের কত সমৃদ্ধ অতীত ছিল, সেই সমৃদ্ধ অতীতকে যেন আবার ফেরত আনা যায়, সেই প্রক্রিয়া যেন সকলেই সচেষ্ট থাকেন এই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।